ওকে, আমরা শুরু করতে পারি। আমরা করছিলাম হলো রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, লাস্ট কোনটার ব্যবহারের জন্য হয়েছিল আমাদের রিলেটিভ প্রোনাউনের? হু না হুইসের ব্যবহার? হুইসের ব্যবহার ভাইয়া, হুইসে। আচ্ছা, হু এর ব্যবহার হয়নি, তাই না? না না, হয় না, ওইটা হয় না, হুইসেরটা হইছে। আচ্ছা, অ্যাট হুইস, ইন হুইস এগুলোর ব্যবহার হইছে। অ্যাট হুইসের ব্যবহারে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, অ্যাট হুইস, ইন হুইস এগুলোর কথা তো বলছিলাম না তো। ভাইয়া হয় নাই। না না, ওটা তো বলিনি মনে হয়। অ্যাট শুধু হুইস, হুইচ হয়েছে ভাই, শুধু হুইচ। হ্যাঁ হ্যাঁ, শুধু শুধু মানে প্রিপজিশন প্লাস রিলেটিভ প্রোনাউন এগুলো আমি এখনো দেখাইনি। এগুলো দেখাবো, সামনে দেখাবো ইনশাল্লাহ। আগে আমরা প্রিপজিশন বাদে যেগুলো হয় সেগুলো আগে শেষ করে নিই, তারপর দেখাবো ইনশাল্লাহ। তো হু এর ব্যবহার আজকে আমরা দেখবো। তো হু এর আমরা বলেছিলাম হু যখন, হু হচ্ছে দুই ধরনের প্রোনাউন হিসেবে হতে পারে। একটা হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন আর একটা হলো রিলেটিভ প্রোনাউন। তো হু হচ্ছে কখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে, সরি, হু এর বাংলাটাকে হলো যে, যদি, সরি, হ্যাঁ যে, যদি হলো এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, যে বা যারা। তাহলে এখন বাংলাতে আমরা যেটা বলছিলাম, যদি ভুলে না যাও আর কি, যে বাংলাতে আমরা যেটা বলেছিলাম যে যদি বাংলাতে যে রিলেটিভ প্রোনাউন সেটা যদি কোনো একটা তোমার হচ্ছে সাবজেক্ট, তোমার কোনো ব্যক্তিকে যদি নির্দেশ করে, সরি, কোনো বস্তুকে যদি নির্দেশ করে, তাহলে আমরা বলেছিলাম সেটা হচ্ছে হুইস হবে, সেক্ষেত্রে হবে হুইস। আর যদি বাংলাতে কোনো রিলেটিভ প্রোনাউন যদি সরাসরি কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে সেই ক্ষেত্রে ব্যক্তি বা প্রাণী যেটা হোক না কেন, কোনো ব্যক্তিকে যদি নির্দেশ করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হো। না, প্রাণীর ক্ষেত্রে না, ব্যক্তির ক্ষেত্রে। ব্যক্তির ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে হো। ঠিক আছে? যেমন আমি যদি বলি যে I not a boy who teach my brother. Who is my brother? I know the boy who teach my brother. আমি ছেলেটিকে চিনি যে আমার ভাইকে পড়ায়। এটাই তো নাকি? জি ভাইয়া। আচ্ছা, তো এখানে দেখো, আমি যদিও আগে ট্রান্সলেশন করে ফেললাম, কিভাবে হবে আমি বলবো, সমস্যা নাই। যে হচ্ছে আমি ছেলেটিকে চিনি যে আমার ভাইকে পড়ায়। এখানে বাংলাতে হচ্ছে রিলেটিভ প্রনাউন কোনটা? যে। আমরা কিন্তু বলেছি বাংলাতে রিলেটিভ প্রনাউন কোনগুলো? যে, যা, যিনি, যেগুলো, হ্যাঁ, এগুলাকে আমরা বলে থাকি হচ্ছে বাংলাতে রিলেটিভ প্রনাউন। তো বাংলাতে রিলেটিভ প্রনাউন যেগুলো, সেইগুলো যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হু ব্যবহার করব। যেহেতু এখানে আই নো দ্য বয়, এখানে বয় হচ্ছে একজন ব্যক্তি। এটা কিন্তু গরু ছাগল না, অবশ্যই কিন্তু একজন ব্যক্তি। সেই ক্ষেত্রে এই যে নির্দেশ করেছে কাকে? ছেলেকে। একটা ছেলেকে নির্দেশ করেছে। আমি ছেলেটিকে চিনি যে আমার ভাইকে পড়ায়। যে কাকে নির্দেশ করেছে? ছেলেটিকে। সো যেহেতু কোন একটা ব্যক্তিকে নির্দেশ করেছে, তাই এই ক্ষেত্রে আমরা হু ব্যবহার করবো। তো হু এর ক্ষেত্রে সেম কন্ডিশন আছে, যে হু যদি সাবজেক্টকে নির্দেশ করে, মানে যে যদি রিলেটিভ প্রোনাউন যদি কখনো রিলেটিভ প্রোনাউন ব্যক্তিকে নির্দেশ করছে এবং সে ব্যক্তিটা আছে সাবজেক্টের স্থানে, তাহলে হবে একরকম ভাবে। আর যদি হচ্ছে ব্যক্তিটা যদি অবজেক্টের স্থানে থাকে, তাহলে হবে আরেক রকম ভাবে। নিয়মটা প্রায় অলমোস্ট প্রায় সেম, হচ্ছে ইয়ার মতোই, হচ্ছে আমাদের হুইসের মতোই আর কি, সেম স্ট্রাকচারের মতোই। যেমন আমরা হচ্ছে যখন আমরা ইয়া করেছিলাম হচ্ছে আহ, ব্যক্তি যদি হলো বস্তুর স্থানে, সরি, অবজেক্টের স্থানে যদি থাকে, তখন আমরা কি স্ট্রাকচার বলেছিলাম? ফার্স্টে বলেছিলাম হচ্ছে আমাদের মেইন সেন্টেন্সের ট্রান্সলেশন। এটাই তো নাকি? খাতায় যদি তোমাদের লেখা থাকে মেইন সেন্টেন্সের ট্রান্সলেশন, ট্রান্সলেট দ্য মেইন সেন্টেন্স, ট্রান্সলেট দ্য মেইন সেন্টেন্স। এরপরে কি? এরপরে হচ্ছে হু, বা আমরা বলবো রিলেটিভ ক্লোজের ট্রান্সলেশন, ট্রান্সলেট দ্য রিলেটিভ ক্লোজ। রিলেটিভ ক্লোজ কোনগুলো সেগুলো কিন্তু আগে শেখানো হয়েছিল। রিলেটিভ, দূর কি হয়েছে,
হ্যাঁ, এটাই তো ছিল তোমাদের, এটা ছিল না আগের স্ট্রাকচার? হুইসের ক্ষেত্রে শুধু হু এর জায়গায় হুইচ ছিল। জি ভাইয়া। এখানেও ঠিক সেম। হ্যাঁ, ট্রান্সলেট দ্য মেইন সেন্টেন্স যদি প্রথমত কি কন্ডিশন হচ্ছে রিলেটিভ প্রোনাউন কোনো ব্যক্তিকে নির্দেশ করবে এবং সে ব্যক্তি অবস্থান করবে কোথায়, অবজেক্টের স্থানে। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, প্রথমে মেইন সেন্টেন্সের ট্রান্সলেশন করব, এরপর আমরা মেইন সেন্টেন্স ট্রান্সলেশন করার পরে কি করবো, একটা হু বসাবো, এরপরে রিলেটিভ ক্লোজে ট্রান্সলেশন করব। ঠিক আছে? যেমন আমরা এখানে লিখেছি যে আমি ছেলেটিকে চিনি যে আমার ভাইকে পড়ে। মেইন সেন্টেন্স কোনটা? আমি ছেলেটিকে চিনি, এটাই হচ্ছে মেইন সেন্টেন্স। আর রিলেটিভ ক্লোজ যুক্ত সেন্টেন্স কোনটা? যেখানে রিলেটিভ ক্লোজ মানে রিলেটিভ ওয়ার্ড সব আছে, যে ছেলেটিকে পড়ায়, যে শব্দটা কার সাথে যুক্ত আছে, ছেলেটিকে পড়ায় এর সাথে। সো এই সেন্টেন্সটা হলো রিলেটিভ ক্লোজ যুক্ত সেন্টেন্স। তাহলে মেইন সেন্টেন্সের ট্রান্সলেশন আমাকে আগে করতে হবে। আমি ছেলেটিকে, আমি ছেলেটিকে চিনি, এটা কিন্তু একদম সিম্পল সেন্টেন্স। সিম্পল টেন্স। সিম্পল টেন্স মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সিম্পল টেন্স বলতে আমরা বুঝি হলো প্রেজেন্ট ইনডিফিনিট। সিম্পল মানে একদম স্বাভাবিক, এটা কোনো অতীতের কথা বলছে না, বর্তমানের কথা অতীতের কথা বলছে না, ভবিষ্যতের কথা বলছে না। এরকম টাইপের যদি কোনো কথা, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে বর্তমান কালের প্রেজেন্ট সিম্পল হচ্ছে প্রেজেন্ট, বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে ছেলেটি, সরি আমি ছেলেটিকে চিনি, আমি ছেলেটিকে চিনতাম, এটা হতো কি পূর্বে চিনতাম, তখন কিন্তু এটা আবার হয়ে যেত পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি ছেলেটিকে চিনবো মানে ভবিষ্যতে চিনবো, তখন আবার এটা হয়ে যেত ফিউচার ইনডিফিনিট টেন্স। আমি ছেলেটিকে, মানে এটাই তো হতে পারে, তো এটা ছাড়া তো আর তো কিছু হতে পারে না এখানে, যে আমি ছেলেটিকে চিনতেছি, এরকম হয় না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি একদম সিম্পল, এটা হচ্ছে আমি ছেলেটিকে চিনি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুসারে তুমি করে ফেলো, প্রথমে বসে একটা সাবজেক্ট আই, এরপরে কি একটা ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম নো, চিনি, চিনার ইংলিশ আই নো, তারপর কি একটা অবজেক্ট, ছেলেটি হচ্ছে এখানে অবজেক্ট। কাকে চিনি? ছেলেটিকে চিনি। আমরা জানি ভার্বের কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে আমি, আর কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। এগুলো কিন্তু ইতিপূর্বে বলা হয়েছে, আমি একবার বলে চলে যাচ্ছি যে কে ছেলেটিকে চেনে, আমি চিনি, তাই আমিটা হলো সাবজেক্ট। আই নো দ্য বয়, ট্রান্সলেশন করে ফেললাম। এরপরে কি এই রিলেটিভ ক্লোজ, রিলেটিভ ওয়ার্ডটা বসাবো হু। আমরা কিন্তু বলেছি যে হচ্ছে রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করবে ঠিক তারপরেই রিলেটিভ ওয়ার্ডটা বসবে। তো যে নির্দেশ করছে কাকে? ছেলেকে, তাই ছেলের পরে যে এর ইংলিশটা বসলো হু। ওকে, এবার আমি বাকিটার করব। হু টিচ মাই ব্রাদার, যে ছেলেটিকে পড়ায়। হু টিচ মাই, যে ছেলেটিকে পড়ায়, যে এর বদলে আমরা হু দেখলাম, এরপর টিচ মাই ব্রাদার, আমার ভাইকে পড়ায়। বুঝতে সমস্যা হচ্ছে কারো কোনো? হু এর ব্যবহার বুঝতে সমস্যা হচ্ছে? কোনো প্রবলেম হলে আমাকে না বল। ভাইয়া। যেমন কেউ আছে যে ভাই আমি বুঝিনি, আপনি এখানে যেটা বলছেন আমি বুঝিনি। আশা করি সবাই বুঝছো। ঠিক অনুরূপ ভাবে আমরা একই স্ট্রাকচার হবে তোমার যদি যে কোনো যে কোনো ব্যক্তিকে নির্দেশ করছে এবং হচ্ছে তোমার ওই ব্যক্তিটা অবস্থান করছে, মানে রিলেটিভ প্রোনাউন কোনো ব্যক্তিকে নির্দেশ করছে এবং ব্যক্তি অবস্থান করছে সাবজেক্টের কাছে। আগে যে স্ট্রাকচার লিখেছিল হুইসের জন্য ঠিক একই হবে, শুধু হুইসের জায়গায় ওখানে হু হবে। আমি তাই নতুন করে লিখছি না। হ্যাঁ, আগে যে স্ট্রাকচার ব্যবহার করেছে সেই স্ট্রাকচার শুধুমাত্র হুইসের জায়গায় হু হবে। আমরা একটা ট্রান্সলেশন করে ফেলি। তখন হচ্ছে আমার বাবা আমাকে টাকা দেয়, বা আমার বাবা আমাকে লেখাপড়া খরচ চালায়, বা যেটাই বলো না কেন, আমার বাবা আমাকে টাকা দেয় যে মাঠে কাজ করে। এখানে মেন সেন্টেন্স কোনটা? আমার বাবা আমাকে টাকা দেয়, এটা হলো মেন সেন্টেন্স। যে মাঠে কাজ করে এটা কিন্তু মেন সেন্টেন্স না, এটা হলো রিলেটিভ ক্লোজ যুক্ত সেন্টেন্স। যে, বাংলাতে যে হচ্ছে রিলেটিভ ওয়ার্ড। তো এই রিলেটিভ ওয়ার্ড কাকে নির্দেশ করছে? আমার বাবা মাঠে কাজ করে, আমার বাবা আমাকে টাকা পাঠায় যে মাঠে কাজ করে, বা আমার বাবা আমাকে টাকা দেয় যে মাঠে কাজ করে। এখন এখানে বলতো যে নির্দেশ করছে কাকে? যে কাকে নির্দেশ করছে? বাবাকে। এই তোমরা কি ঘুমাচ্ছ নাকি? ক্লাসে কি মনোযোগ নাই?
বাবাকে নির্দেশ করছে, তাই না? তার মানে এখন এটা কিন্তু হচ্ছে বাবাকে নির্দেশ করছে, একজন ব্যক্তিকে নির্দেশ করছে। এবার দেখি ব্যক্তিটা কোন স্থানে আছে। মেইন সেন্টেন্স কোনটা? বাবা আমাকে টাকা পাঠায়। হ্যাঁ, তো বাবা আমাকে টাকা পাঠায়, তাহলে হচ্ছে কে পাঠায়? বাবা পাঠায়। তার মানে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই হচ্ছে সাবজেক্ট। কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সে হলো সাবজেক্ট। কে, কারা এবং কার, এই তিনটা দ্বারা প্রশ্ন করতে হবে সাবজেক্ট চেনার জন্য। তাহলে আমরা এখানে তো বুঝতে পারছি যে এখানে বাবাটা হলো সাবজেক্ট। তো সাবজেক্টকে যেহেতু রিলেটিভ প্রোনাউন নির্দেশ করছে, তার একটা স্ট্রাকচার আমি এর আগে লিখেছিলাম। কি লিখেছিলাম? প্রথমে আমি বলেছিলাম হলো মেইন সেন্টেন্সের সাবজেক্ট। প্রথমে বলেছিলাম মেইন সেন্টেন্সের সাবজেক্ট, এরপরে হু, হুইজ বলেছিলাম আগে, কিন্তু এখন হবে হু। এরপর হলো হচ্ছে ট্রান্সলেট দ্য রিলেটিভ ক্লোজ, অর্থাৎ রিলেটিভ ক্লোজ কে ট্রান্সলেশন করতে হবে। তারপর কি করতে হবে? এরপরে মেইন সেন্টেন্সের যে বাকি অংশ সেটুকু লিখতে হবে। হ্যাঁ, মেইন সেন্টেন্সের বাকি অংশ, এক্সটেনশন অফ মেইন সেন্টেন্স। ঠিক আছে, মেইন সেন্টেন্সের বাকি অংশটুকু লিখতে হবে। তাহলে সেই অনুসারে যদি আমরা এটাকে যদি ট্রান্সলেশন করি, মেইন সেন্টেন্স কোনটা? বাবা আমাকে টাকা পাঠায়, তাহলে ফাদার, ফাদার। ওকে, সাবজেক্ট লিখে ফেলেছি। এরপরে কি? একটা হু লিখবো, হু। এবার রিলেটিভ ক্লোজের হচ্ছে ট্রান্সলেশন, যে মাঠে কাজ করে, হু ওয়ার্কস ইন দ্য ফিল্ড, works in the field, he works in the field। রিলেটিভ ক্লোজে কিন্তু ট্রান্সলেশন হয়ে গেছে, হু ওয়ার্কস ইন দ্য ফিল্ড। এবার কি দেখো, মেইন সেন্টেন্সের বাকি অংশটুকু কি আছে? মেইন সেন্টেন্স যদি শুধু থাকতো আমরা কি বলতাম? বাবা আমাকে টাকা পাঠায়, ফাদার সেন্ড মানি টু মি, অথবা সেন্ড মি মানি। এটা তো নাকি? এটা তো না মেইন সেন্টেন্সের ট্রান্সলেশন, বাবা আমাকে টাকা পাঠায়। তো এই ক্ষেত্রে এটাও কিন্তু একটা হলো তোমার প্রেজেন্ট ইনডিফাইন্ড টেন্স, কারণ বাবা আমাকে টাকা পাঠাতো বললে হতো এটা পাস্ট, পাস্ট ইনডিফাইন্ড। বাবা আমাকে টাকা পাঠাবে এটা বললে হতো ফিউচার ইনডিফাইন্ড। বাবা আমাকে টাকা পাঠাচ্ছে, বাবা আমাকে টাকা পাঠাচ্ছেন, বর্তমানে কিন্তু এখন কিন্তু কাজটা চলমান অবস্থা আছে। পাঠাচ্ছেন মানে পাঠায়েও নি, আবার হচ্ছে পাঠাবেও না, বরং পাঠাচ্ছেন এখন বর্তমান, সেটা মানে মনে হচ্ছে যেন এটা রানিং অবস্থা আছে। এরকম হলে সেটাকে আমরা বলি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি বলি বাবা আমাকে টাকা পাঠাচ্ছিল, এটা বললে হতো কি না, যে পূর্বে চলমান অবস্থায় ছিল। আর পূর্বে যদি কোনো কিছু চলমান অবস্থায় থাকে সেটাকে আমরা বলি হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স মানে হলো চলমান, কন্টিনিউয়াস মানে কি চলমান। হ্যাঁ, কন্টিনিউয়াস এর মিনিংটা হলো চলমান। তো পূর্বে যদি চলমান থাকে তাহলে হতো বাবা আমাকে টাকা পাঠাচ্ছিল, এটা হতো পূর্বের কন্টিনিউয়াস মানে পাস্ট কন্টিনিউয়াস। আর যদি বর্তমানে যদি টাকা পাঠাচ্ছেন মানে বর্তমান চলমান অবস্থা আছে, তাহলে এটা হতো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি বলতাম টাকা পাঠাতো, তাহলে সেটা হতো পাস্ট ইনডিফিনাইট। আর যদি বলি যে টাকা পাঠাবে, এটা হবে হলো ফিউচার ইনডিফাইন্ড। কিন্তু বলা হয়েছে বাবা আমাকে টাকা পাঠাই, তার মানে কি পাঠাই। হ্যাঁ, চলমান অবস্থায় নাই, আবার বর্তমানে তোমার হচ্ছে ভবিষ্যতের কথা বলা হচ্ছে না, আবার পূর্বের কথা বলা হচ্ছে না, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বাবা আমাকে টাকা পাঠায় এর ইংলিশ কি? ফাদার সেন্ড মি মানি, ফাদার সেন্ড মি মানি। প্রথমে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুসারে প্রথমে হলো সাবজেক্ট ফাদার, তারপর হলো ভার্ব, মেইন ভার্ব কোনটা? সেন্ড, তারপর কি অবজেক্ট। এখানে দুইটা অবজেক্ট আছে, মি এবং মানি, আমাকে এবং টাকা। কি পাঠায়? টাকা পাঠায়। কাকে পাঠায়? আমাকে পাঠায়। দুইটা অবজেক্ট পাশাপাশি আছে। তো এই ক্ষেত্রে তুমি যে কোনো একটা অবজেক্ট আগে পিছিয়ে করতে পারো, তবে যদি ব্যক্তিবাচক অবজেক্ট পরে লিখতে হয় তাহলে অবশ্যই তার আগে একটা টু বসাতে হবে। আর যদি ব্যক্তিবাচক অবজেক্ট যদি আগে লেখো তাহলে টু বসানো লাগবে না। এনিওয়ে, তো আমরা কি করলাম? প্রথমে মেইন সেন্টেন্সের সাবজেক্ট লিখলাম, এরপর একটা হু বসালাম, এরপর হচ্ছে রিলেটিভ ক্লোজের ট্রান্সলেশন করে ফেললাম। তো রিলেটিভ ক্লোজের ট্রান্সলেশন করার পরে এবার আমরা কি করবো? মেইন সেন্টেন্সের যে বাকি অংশ, মেইন সেন্টেন্স ট্রান্সলেশন করলে যা হতো তার বাকি অংশটা লিখবো। মেইন সেন্টেন্স ট্রান্সলেশন করলে কি হতো? ফাদার সেন্ড মি মানি, তাহলে ফাদার লিখে ফেলেছি, এবার বাকিটুকু লিখবো সেন্ড মি মানি। এই আমার হয়ে গেছে ফাদার হু ওয়ার্কস ইন দ্য ফিল্ড সেন্ড মি মানি। বুঝছো? জি কারো ভাইয়া বুঝতে পারছি। কারো জি বুঝতে ভাইয়া। হয়েছে? দেখি একটু জিজ্ঞাসা না ভাইয়া। থেকে একটু ঢুকে একটু ঘুরে আসি তোমাদের ভিতর থেকে। এই যারা ইংলিশে দুর্বল দুর্বল করে চিল্লা তারাই তো উপস্থিত নাই ক্লাসে।
একে তো ইংলিশে দুর্বল মনে করো, আবার যদি ইংলিশ লাইভে যদি ক্লাস না করো তাহলে শিখবা কখন? এনিওয়ে, এই এই হচ্ছে আমাদের হু, হু এর ব্যবহার। হু এই দুরকম ভাবে হতে পারে, তাছাড়া না। তো এটাকে কিন্তু কখনো কিন্তু কেউ এমন ভাবে লিখতে পারবে না যে হচ্ছে ফাদার সেন্ট মি মানে হু sending ওয়ার্ক money। ইন দ্য ফিল্ড, হুম, এরকম হয় ঠিক হবে? না এটা সঠিক হবে না। ইন দ্য ফিল্ড, এটা কিন্তু সঠিক না। হ্যাঁ, ফাদার সেন্ড মি মানি হু ওয়ার্কস ইন দ্য ফিল্ড। কেন? আমি কিন্তু ইতিপূর্বে কিন্তু তোমাদের বলেছিলাম যে রিলেটিভ ওয়ার্ড যাকে নির্দেশ করছে ঠিক তারপরে রিলেটিভ ওয়ার্ডের মিনিংটা লিখতে হবে। যে নির্দেশ করছে কাকে? ফাদারকে, তাই ফাদারের পরে হুটা লিখতে হবে। হুম, পরে লিখলে হবে না। ফাদার হু ওয়ার্কস ইন দ্য ফিল্ড সেন্ড মি মানি, ফাদার সেন্ড মি মানি হু ওয়ার্কস ইন দ্য ফিল্ড। তবে এটা যদি তুমি নেটিভের সামনে বলো সে বুঝবে, সমস্যা নেই। কিন্তু গ্রামার অনুসারে, এক্সাক্ট নিয়ম অনুসারে এটা কিন্তু সঠিক না। তুমি যতদিন পারো না ততদিন তুমি এইভাবেই বলো, সমস্যা কি? এখন এই যে গ্রামার আইটেম শিখলা, পরে তুমি মাথার মধ্যে গ্রামার আইটেম আস্তে আস্তে সেট আপ করো। ফাদার সেন্ড মি মানি হু ওয়ার্কস ইন দ্য ফিল্ড, এভাবে বলতে পারো। অথবা যখন তুমি শিখে গেছো, ফাদার হু ওয়ার্কস ইন দ্য ফিল্ড সেন্ড মি মানি, এরকম ভাবে তুমি বলতে পারো। এনিওয়ে, আশা করি বুঝছো। এই হচ্ছে আমাদের হু এর ব্যবহার। এরপরে হোয়ার এর ব্যবহার আছে। হোয়ার এবং অ্যাট হুইচ বা ইন হুইচ, এগুলোর ব্যবহার একটু আমরা একটু দেখব। আসলে প্রথমে আমরা হোয়ার এর ব্যবহারটা একটু দেখি। হোয়ার এবং অ্যাট হুইচ। হোয়ার কোথায়, হোয়ারের বাংলা আমরা জানি হলো কোথায়, যখন এটা তোমার ইন্টারগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। আর যখন এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে যখন ব্যবহৃত হবে তখন আমরা এটাকে বলবো যেখানে। যেখানে অর্থে আমরা হোয়ার ব্যবহার করব। এটা স্বাভাবিক অবস্থায় বুঝতে পারছো, যেখানে কাকে নির্দেশ করছে? কোন একটা স্থানকে নির্দেশ করছে। যেখানে কথাটা কোন একটা স্থানকে নির্দেশ করছে, স্থানের প্রেক্ষিতে। হুম, আমি ঢাকায় জন্মগ্রহণ করেছি, যেখানে আমার মা বাবা থাকতো। এখানে যেখানে কথাটা কাকে নির্দেশ করছে? ঢাকাকে নির্দেশ করছে না? ঢাকাকে তো নাকি? জি ভাই। তার মানে জি যেখানে, ভাইয়া। যেখানে সবসময় রেফার করবে কাকে? যেখানে রেফার করবে হচ্ছে একটা স্থানকে। তো ঠিক অনুরূপভাবে এখানে কিন্তু আমাদের হোয়ারটাও বসাতে হবে স্থানের পরে, কারণ আমরা কিন্তু বলেছি যে রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করবে ঠিক তারপরেই আমাদের রিলেটিভ ওয়ার্ডটা লিখতে হবে। তো আমরা এটা ট্রান্সলেশন করে ফেলি এর, যে হোয়ার দিয়ে একটা ট্রান্সলেশন করে ফেলি, যেটা বললাম সেটাই বলি, যে আমি ঢাকায় জন্মগ্রহণ করেছি, যেখানে আমার বাবা মা থাকতো। I was born, সরি, আমার কি কিবোর্ডের সমস্যা হয়েছে নাকি আমার হাতের সমস্যা? I was born in Dhaka, আমি ঢাকায় জন্মগ্রহণ করেছিলাম, যেখানে আমার মা বাবা থাকতো। তো ভয়ার, তাই না? যেহেতু ঢাকাকে নির্দেশ করছি, স্থানের পরে আমাকে রিলেটিভ প্রোনাউনটা বসাতে হবে। রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করছে ঠিক তারপর আমাকে বসাতে হবে where আমার বাবা মা থাকতো। my father lived, যেখানে আমার মা বাবা মা থাকতো বা বাস করতো। এই, বুঝতে পারছো হোয়ার কিভাবে ব্যবহার করতে হয়? কোথায় আমরা হোয়ার ব্যবহার করবো? স্থানে পড়ে, ঠিক আছে? তো হোয়ারের ক্ষেত্রে এমন কোনো কিছু নাই যে সাবজেক্ট স্থানে থাকলে কি হবে এবং অবজেক্ট স্থানে কি হবে। কখনোই সম্ভব না যেখানে যে রিলেটিভ প্রোনাউনকে নির্দেশ করছে, মানে যেখানে কথাটা যে রিলেটিভ প্রোনাউনকে নির্দেশ করছে সে সাবজেক্ট স্থানে আছে অথবা অবজেক্ট স্থানে, কখনোই সম্ভব না। কারণ কোনো একটা স্থান, মানে স্থানের প্রেক্ষিতে সেটা কখনো সাবজেক্ট হতে পারে না। স্থান সাবজেক্ট হতে পারে না বলাটা ভুল, কিন্তু হোয়ার যেই পারপাসে ব্যবহৃত হবে, যে ওয়ার্ডের প্রেক্ষিতে হোয়ার ব্যবহৃত হবে বা হোয়ার যাকে রেফার করবে সে কখনোই সাবজেক্ট বা অবজেক্ট স্থানে থাকতে পারে না। স্থান সাবজেক্ট হতে পারে, যেমন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি। তো এটা কিন্তু অবশ্যই কিন্তু ঢাকা কিন্তু এখানে কিন্তু স্থান, কিন্তু তার সাথে কিন্তু এটা সাবজেক্ট। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি, তো এটা কিন্তু ঢাকা কিন্তু অবশ্যই কিন্তু এখানে একটা সাবজেক্ট, যদিও ঢাকা স্থান। কিন্তু আমি যেটা বললাম হোয়ার যাকে নির্দেশ করবে সে সাবজেক্ট এবং অবজেক্ট স্থানে হয় না, সচরাচর হয় না। হুম,
অবশ্য এই ক্ষেত্রে ব্যবহার করা যাবে, আসলে আমি তো ভুলই বলে ফেললাম, ব্যবহার করা যাবে কিন্তু সচরাচর হয় না। যে আমি যদি বলি ঢাকা বাংলাদেশের রাজধানী যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম, তো সেই ক্ষেত্রে আবার কিন্তু এমন হয়ে যাবে যে এটার ট্রান্সলেশন যদি করি ঢাকা, তখন এই ট্রান্সলেশনটা আবার হবে হলো ঢাকা where I was born is the capital of our country। তখন কিন্তু আবার এই ট্রান্সলেশন তেমন হবে ঢাকা where I was born is the capital of our country। একই রকম, জাস্ট আমাদের রিলেটিভ প্রোনাউনের মাধ্যমে যে ট্রান্সলেশন করতে হবে একই রকম স্ট্রাকচার সবগুলোর ক্ষেত্রে। এই যে এটার যেই স্ট্রাকচার লিখেছি, যদি হচ্ছে রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করছে সে যদি অবজেক্ট স্থানে থাকে তার স্ট্রাকচার এটা, আর রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করছে সে যদি সাবজেক্ট স্থানে থাকে তার স্ট্রাকচার এটা। এরপরে হবে হলো এক্সটেনশন অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের বাকি অংশ, সরি হচ্ছে তোমার মেইন সেন্টেন্সের বাকি অংশ, এক্সটেনশন অফ মেইন সেন্টেন্স। এখানে তোমাদের আশা আশা করি এটা লেখা আছে, হ্যাঁ। এর যদি রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করছে সে যদি সাবজেক্ট স্থানে থাকে তাহলে কি স্ট্রাকচার হতে পারে, আশা করি এটা লেখা আছে তোমাদের। তো সেই অনুসারে দেখো, এখানে দেখো আমি এই স্ট্রাকচার অনুসারে কিন্তু করেছি। সাবজেক্ট ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি, ঢাকা বাংলাদেশের রাজধানী, সরি ঢাকা আমাদের আমাদের দেশের রাজধানী। তো ঢাকা সাবজেক্ট, এখানে কি কে আমাদের দেশের রাজধানী, ঢাকা। তাহলে কি আমাদের দেশের রাজধানী কিন্তু হয় না, কে আমাদের দেশের রাজধানী, ঢাকা। তাহলে ঢাকাকে আমি সাবজেক্ট স্থানে বসালাম। এরপরে তারপর কি একটা রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন এখানে হোয়ার হবে, হু হবে না, কারণ একটা স্থানকে নির্দেশ করছে, আমরা হোয়ার বসালাম। বসানোর পরে এরপরে কি ট্রান্সলেট দ্য রিলেটিভ ক্লোজ, রিলেটিভ ক্লোজকে আমরা ট্রান্সলেশন করে ফেললাম যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। তো আই ওয়াজ বর্ন, এটা হলো রিলেটিভ ক্লোজের ট্রান্সলেশন। এরপরে হচ্ছে এই মেইন সেন্টেন্সের বাকি অংশটুকু আমরা এখানে লিখে দিলাম। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ কান্ট্রি, ঢাকা আগে লিখে ফেলেছি, তাই ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি। বুঝতে পারছো? জি ভাই। মনে কিন্তু এটা কিন্তু মানে বিশাল কঠিন কিছু, ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, শুধু একটু তোমাকে ভালো করে একটু চিন্তা ভাবনা করে একটু করতে হবে, আর একটু প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, তাহলেই দেখবা যে এইগুলা তুমি একদম খুব সহজেই নিজের মধ্যে এনলিস্ট করতে পারছো। হোয়ার, তবে এখানে আরেকটা কথা বলে রাখি, হোয়ার এর পরিবর্তে আরেকটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা যায়, যেখানে অর্থে আরেকটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা যায়, সেটা হচ্ছে প্রিপোজিশন প্লাস হুইচ। প্রিপোজিশন প্লাস হুইচ মানে সব প্রিপোজিশন না, মানে ইন হুইচ অথবা অ্যাট হুইচ। ইন হুইচ অথবা এখানে আমরা ব্যবহার করতে পারি অ্যাট হুইচ। ছোটবেলায় যদি পড়ে থাকো, মনে থাকার কথা, তোমাদের না পড়ে থাকলে সমস্যা হয়। সেটা হচ্ছে কোন স্থানের ক্ষেত্রে আমরা ইন এবং অ্যাট ব্যবহার করে থাকি, মনে নাই? পড়েছো মনে হয়। স্থানের ক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে আমরা ইন ব্যবহার করে থাকি, ছোট স্থানের ক্ষেত্রে অ্যাট, আর বড় স্থানের ক্ষেত্রে ইন। এমনই তো পড়েছিলাম নাকি? জি ভাইয়া। নাকি উল্টা বললাম? না, তাই তো, এমনই তো হবে। হ্যাঁ, ছোট স্থানের ক্ষেত্রে অ্যাট এবং বড় স্থানের ক্ষেত্রে ইন, এমনটা কিন্তু পড়েছিলাম। অথবা কোনো একটা নির্দিষ্ট স্থান যদি বোঝাচ্ছে, এমন একটা নির্দিষ্ট স্থান, যেমন ঘরের কর্নার, হ্যাঁ, ঘরের একদম কর্নার, ঘরের ভেতরেও একটা নির্দিষ্ট স্থান বলছে, একটা মানে এলাকার ভেতরেও আবার একটা নির্দিষ্ট স্থান বোঝাচ্ছে, তো সেই ক্ষেত্রে সেখানে অ্যাড ব্যবহৃত হয়। যেমন যদি ঘরের কর্নার যদি বলে অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম, রুমের কর্নারে, অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম, অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম। তো এখানে কিন্তু অ্যাড ব্যবহৃত হয়। যেমন অথবা আমি যদি বলি, যদি আমি এখন প্রিপোজিশনে ক্লাস পড়াচ্ছি না, শুধু এই প্রেক্ষিতে কেন ব্যবহৃত হবে সেটা বলার জন্য বলছি। সেটা কি, সেটা হচ্ছে যে যেমন মনে করো তুমি তোমার এলাকাতে একটা মোড় আছে, মনে করো, মনে করো তোমার বাসা গাইবান্ধা, তো গাইবান্ধার উপরে মনে করো হচ্ছে চৌরাস্তা নামে একটা জায়গা আছে সম্ভবত, মনে করো, হ্যাঁ, মনে করো একটা চৌরাস্তার জায়গা আছে, এখন তুমি মনে করো চৌরাস্তায় আছো। তো এই ক্ষেত্রে হচ্ছে তুমি চৌরাস্তার আগে তখন তুমি কি ব্যবহার করবে, অ্যাড ব্যবহার করবে না ইন ব্যবহার করবে? ডেফিনেটলি তুমি যদি বলো যে আমি মোড়ে আছি, হ্যাঁ, তো মানে তো তখন কিন্তু তোমাকে এমন ভাবে বলতে হবে যে আই অ্যাম অ্যাট চৌরাস্তা, তখন কিন্তু আমাকে এখানে অ্যাড ব্যবহার করতে হবে, কারণ বড় জায়গা হলো গাইবান্ধা, গাইবান্ধার ভিতরে একটা ছোট স্থান, একটা নির্দিষ্ট স্থান, তুমি একটা নির্দিষ্ট স্থান উল্লেখ করে দিচ্ছ, ওই চৌরাস্তাতেই আছো তুমি,
তখন কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে অ্যাট ব্যবহার করতে হবে, কখনোই কিন্তু এখানে ইন ব্যবহার করা যাবে না। তো এই ক্ষেত্রে অনেকে কনফিউশন পড়ে যায়, আর আমি কনফিউশনটা আজকে দূর করে দিচ্ছি। সেটা হচ্ছে যে ইন প্রিপজিশনটা সচরাচর কোনো স্থানের মধ্যে অর্থে বোঝায়। কোনো স্থানের মধ্যে অর্থে বোঝায়। তো এই ক্ষেত্রে এখন তুমি যদি বলো যে আই অ্যাম ইন গাইবান্ধা, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল, তুমি গাইবান্ধার ভিতরে আছো, ঠিক আছে, বুঝলাম, তোমার এরিয়াটা হলো গাইবান্ধার ভিতরে। বাট আমি যদি এখন তোমাকে যদি বলি যে চৌরাস্তার ক্ষেত্রে তুমি বললা আই অ্যাম ইন চৌরাস্তা, তাহলে এই ক্ষেত্রে কি হলো, তুমি চৌরাস্তার ভেতরে আছো। মনে করো চৌরাস্তার ভেতরে বলতে মানে বুঝে নেবে কি জানো, চৌরাস্তা মানে হচ্ছে যে চৌরাস্তাতে একটা ছোট্ট একটা জায়গা, তো একদম ছোট্ট একটা জায়গা, জাস্ট মোড়, ওই মোড়ের ভেতরে তুমি আছো। তো এটা কিন্তু অ্যাকসেপ্টেবল, ওই ছোট জায়গার জন্য এখানে ইন ব্যবহার করা যাবে না, বরং তোমাকে বলতে হবে আমি চৌরাস্তায় আছি, এই ক্ষেত্রে আমাকে অ্যাড ব্যবহার করতে হবে। বুঝছো আমার কথা? আর যদি অনেক বড় যদি স্থান হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। জি ভাইয়া। ওকে। তো এই ক্ষেত্রে দেখো ঠিক এখানেও তাই আমাদের হচ্ছে আরো আমরা শিখবো ইনশাল্লাহ যখন আমরা প্রিপজিশন করবো, তো এখানেও তাই কোন একটা স্থান বোঝাতে আমরা কিন্তু জানি স্থান বোঝাতে ইন অথবা অ্যাট প্রিপজিশন ব্যবহার করতে, সেক্ষেত্রে হুইসের আগে ইন অথবা অ্যাট ব্যবহার করলেই তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা কিন্তু হচ্ছে একটা মানে যেখানে অর্থে হয়ে যায়। তো এখন এখানে আমি ইন ব্যবহার করবো না অ্যাড ব্যবহার করবো, এটা ডিপেন্ড করবে, এটা ডিপেন্ড করবে যেখানের জায়গায়, যেখানে যে স্থানটা নির্দেশ করছে, যেখানে কথাটা ভালো করে বুঝে নাও, যেখানে যে কথাটাকে নির্দেশ করছে, যেখানে কথাটা যে ওয়ার্ডকে নির্দেশ করছে সেই ওয়ার্ডটার আগে কি আমি ইন অ্যাটের মধ্যে কোনটা বসাতে পারতাম। যদি ইন বসাতে পারতাম তাহলে ওই ক্ষেত্রে আমাকে হুইসের আগে ইন ব্যবহার করতে হবে, আর যদি অ্যাড ব্যবহার করতে পারতাম তাহলে সেই ক্ষেত্রে আমাকে অ্যাড ব্যবহার করতে হবে। যেমন আমি উদাহরণ হিসেবে বলি যে ঢাকা একটা বড় স্থান, ঢাকা একটা বড় স্থান, আমি ঢাকায় আছি, আমি ঢাকায় আছি, এটা কিন্তু যদি তুমি যদি লেখো যে আমি ঢাকায় আছি, আমি ট্রান্সলেশন করে দেখাই এখানে, আমি ঢাকায় আছি, এই ট্রান্সলেশনটা হলে কিভাবে, এখন এটা চিন্তা করার দরকার নাই, আই এম ইন ঢাকা, অনেকে এখানে স্টে ব্যবহার করে, স্টে ব্যবহার করলেও হবে, কিন্তু একদম প্রপারলি বলতে গেলে আই এম ইন ঢাকা হয়, আই এম ইন ঢাকা মানে আমি ঢাকায় আছি। হ্যাঁ, তো এটা কিভাবে সেগুলো আমরা পরে শিখবো, এখন আসলে অন্য জায়গায় আমি ঢুকতে যাচ্ছি না, রিলেটিভ প্রোনাউনের মধ্যে থাকতে যাচ্ছি। তা শুধু ট্রান্সলেশনটা একটু দেখে নাও, আই এম ইন ঢাকা, আমি ঢাকায় আছি, যেখানে গতকাল বৃষ্টি হয়েছিল, যেখানে গতকাল বৃষ্টি হয়েছিল। তো এখন এখন দেখো ঢাকার আগে, ঢাকা একটা স্থান, তো এই স্থানের আগে তুমি কোন প্রিপজিশন বসাতে পারতাম, অ্যাট নাই, ডেফিনেটলি, কারণ ঢাকা একটা বড় জায়গা, এখানে কিন্তু অবশ্যই তোমাকে ইন ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাকে এই ঢাকার জন্য যে যেখানে অর্থে তুমি ব্যবহার করছো যে আমি ঢাকায় আছি যেখানে গতকাল বৃষ্টি হয়েছিল, তাহলে এখানে এই যেখানে অর্থের জন্য যদি তুমি হুইচ ব্যবহার করতে চাও, যদি তুমি হুইচ ব্যবহার করতে চাও তাহলে ঢাকা, এই হুইচ কাকে নির্দেশ করছে, মানে যেখানে কাকে নির্দেশ করছে, ঢাকাকে নির্দেশ করছে, তাই ঢাকার আগে কোন প্রিপজিশন বসতে পারতো, ইন বসতে পারতো, তাই এখানে অবশ্যই ইন ব্যবহার করতে হবে। ইন হুইচ মানে হচ্ছে যেখানে। বুঝতে পারছো? সবাই কি বুঝছো নাকি জি আমি শুধু ভাইয়া। বকবক করে যাচ্ছি? জি ভাইয়া। জি ভাই বুঝছি। তবে যদি কারো যদি সমস্যা হয়, সে এখানে হোয়ার ব্যবহার করবে, সমস্যা নাই, কিন্তু তুমি তো নাই তোমার বলার ক্ষেত্রে তুমি হোয়ার ব্যবহার করছো, কিন্তু তুমি যখন কোনো বই পড়তে যাবা সেই ক্ষেত্রে কিন্তু এরকম ইন হুইস হোয়ার মিক্স থাকবে, তখন তুমি কি করবে, এই জন্য শিখতে হবে জিনিসটা। কারণ সামনে তো যদি হায়ার এডুকেশনে যাও তখন তো তোমার মানে সবই তো তোমার ভাষা চেঞ্জ হয়ে যাবে তখন, হ্যাঁ, তখন তোমাকে ইংরেজি ভাষা শিখতে হবে, সরি ইংরেজি ভাষা সবকিছু তোমাকে পড়ালেখা করতে হবে। সেই ক্ষেত্রে তো যখন তুমি বই পড়তে যাবা এই মানে কি বলবো যে হচ্ছে বইয়ের যে ভাষা, তো সেখানে রিলেটিভ প্রোনাউনের যে এত ব্যবহার যেটা তোমাকে বলে বোঝানো যাবে না। মানে সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার, কারণ একটা সেন্টেন্স অনেক বড় বড় করে সেন্টেন্স গুলো লেখা, সেখানে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার ছাড়া সেন্টেন্স পাওয়া খুবই কষ্ট, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এনিওয়ে, তাহলে আমি পুরো সেন্টেন্স ট্রান্সলেশন করে ফেলা, আই মিন ঢাকা, ইন হুইচ যেখানে গতকাল বৃষ্টি হয়েছিল, ইন হুইচ ইয়েস্টারডে আগে লিখতে পারি, সমস্যা না, অথবা পরে লিখতে পারি, ইয়েস্টারডে ইয়েস্টারডে আমরা পরে লিখি যে ইট রেইনিং, ইট রেইনড ইয়েস্টারডে। ওকে, তো এটা ট্রান্সলেশন কিভাবে হলো, ইট রেইনড বৃষ্টি হয়েছিল,
এটা ইট রেইন কেন ব্যবহার করলাম এগুলো নিয়ে এখন প্রশ্ন করো না, এগুলো আমরা সামনে শিখবো। শুধু আমি এখানে ইন হুইসের ব্যবহারটা বলার জন্য বলছি, এগুলো এখন শেখাতে গেলে আবার আমাদের কঠিন স্টেপের দিকে চলে যেতে হবে। হ্যাঁ, এটা জাস্ট আমি একটু বলে দিলাম। তারপরেও যদি মানে যারা আর কি জানো তাদের উদ্দেশ্যে সংক্ষেপে বলে দিচ্ছি, যদি কোনো আবহাওয়া ইট ব্যবহার করতে, ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে হয়, সাবজেক্ট হিসেবে ইটকে নিয়ে আসতে হয়, ওই সমস্ত যে সমস্ত সেন্টেন্স মানে তোমার কোনো সাবজেক্ট মানে এমন কোনো সেন্টেন্স যেখানে সাবজেক্ট না এবং সেটা আবহাওয়া, সময় এবং ডিস্টেন্স মানে দূরত্ব নির্দেশ করছে। সংক্ষেপে বলে দিচ্ছি যে ইট সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয় এমন সেন্টেন্সে যে সেন্টেন্সের সাবজেক্ট নাই, আবার ওই সেন্টেন্সটা হচ্ছে নির্দেশ করছে কোনো সময়কে অথবা হচ্ছে আবহাওয়াকে অথবা তোমার হচ্ছে তোমার দূরত্বকে। তো সেক্ষেত্রে ইট ব্যবহার করতে হয়। যেমন আমি যদি বলি কুষ্টিয়া এখান থেকে সরি স্থানটা এখান থেকে 10 কিলোমিটার দূরে, ইটস অ্যাবাউট 10 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দিস প্লেস। স্থানটা এখান থেকে 10 কিলোমিটার দূরে, এটা বললে হয়ে যাবে ইটস অ্যাবাউট 10 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দিস ডিস্টেন্স। বুঝছো, এখানে ইট ব্যবহার করতে হয়। তো এটা আমরা জানতে পারবো ইনশাআল্লাহ, সামনে আস্তে আস্তে শিখবো, শুধু সংক্ষেপে বলে রাখবো, যাদের অনেক আগ্রহ ছিল তাদের জন্য একটু বলে দিলাম। তো এই হলো মোটামুটি আমাদের ইন হুইসের ব্যবহার এবং অ্যাট হুইসের ব্যবহার, আশা করি শিখতে পারছো। এরপরে আরো বেশ কিছু রিলেটিভ প্রোনাউন আসবে, হুইসের সাথে আরো অন্যান্য প্রিপোজিশন ব্যবহার করেও আমাদের করতে হবে, আরো অন্যান্য ওয়ার্ড প্রিপোজিশন ব্যবহার করে আমাদের রিলেটিভ প্রোনাউন গুলো করতে হয়। তো এখন অনেকে ভাবতে পারে যে ভাই আপনি দেখুন প্রিপোজিশন শেখানি নি, তো এই ক্ষেত্রে প্রিপোজিশনের ব্যবহার সিম্পল যে প্রিপোজিশন গুলো আছে সেইগুলো, এখানে আহামরি কঠিন কোনো প্রিপোজিশনের ব্যবহার আসে না। সিম্পল যে প্রিপোজিশন গুলো আছে সেইগুলোর জন্য আমি বলতেছি। হ্যাঁ, যেমন আমরা যদি এখানে উদাহরণ দিই, কি উদাহরণ দিয়ে যেতে পারে, যেটির পরে, যার পরে। হ্যাঁ, যার পরে যদি অর্থে যদি বোঝাতে চাই, আমি একটু লিখে দিই তোমাদের। হ্যাঁ, যার পরে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো আফটার হুইচ। আফটার হুইচ মানে হলো যার পরে। হুম, তারপর হচ্ছে মানে বস্তু যদি নির্দেশ করে, ঠিক আছে, যার পরে বস্তু নির্দেশ করার ক্ষেত্রে, তারপরে যেটির আগে, বিফোর হুইচ, যেটির আগে, বিফোর হুইচ, এরকম আরো অনেক প্রিপোজিশন। যেটির পাশে, বাই সরি হচ্ছে তোমার বিসাইড হুইচ অথবা বাই হুইচ, তুমি যেটা বলো না কেন, বিসাইড হুইচ বা বাই হুইচ। যেটি দ্বারা, বাই হুইচ। হুইচ দ্বারা যেটি বা যেগুলো এরকম নির্দেশ করছে। তো তার আগে শুধুমাত্র প্রিপোজিশন, যেই ওয়ার্ডের ক্ষেত্রে যেই প্রিপোজিশন ব্যবহার করতে সেটা শুধু বসে দেবে, যেমন পাশে অর্থে বাই বসে, যেটির পাশে তাই বাই হুইচ, যেটির পাশে, বা বিসাইড হুইচ, বা যেটির দ্বারা বাই হুইচ, যেটির দ্বারা। বাই দ্বারা আমরা, বাই মানে আমরা দ্বারাও বুঝি আবার পাশেও বুঝি। হ্যাঁ, বুঝতেছো? এগুলার ভাই ব্যবহার, হ্যাঁ, জাস্ট এখন শুধু একটু বলে রাখলাম, পরে সেন্টেন্সে প্রয়োগ করতে পারবা। আমরা যখন আরো যখন ট্রান্সলেশন নিয়মগুলো শিখবো সেই সময় এগুলো ব্যবহার ইনশাল্লাহ বুঝতে পারবো। হ্যাঁ, বিশেষ করে এগুলো ব্যবহার করা হয় যখন তুমি কোনো সংজ্ঞা লিখতে যাচ্ছ, সেই সংজ্ঞার ক্ষেত্রে এগুলা বেশিরভাগই ব্যবহার করতে হয়। যেমন এই যে যাদের জৈব যুগের ক্লাস হয়েছিল, তাদের যদি একটা জৈব যুগের সংজ্ঞার যদি একটা ট্রান্সলেশন যদি লিখি, জৈব যুগ কাকে বলে, জৈব যুগ কাকে বলে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অর্গানিক কম্পাউন্ড may be defined as such compound organic compound may be defined as such compound। জৈব যৌগ এমন এক ধরনের, এমন মানে জৈব যৌগকে ডিফাইন করা, এমন এক ধরনের যৌগ হিসেবে ডিফাইন করা যায় যেটির মধ্যে কার্বন থাকে, in which
যেটির মধ্যে, মধ্যে অর্থে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করি, যেটির মধ্যে ইন হুইচ দ্য কার্বন অ্যাটম is present. Organic compound may be defined as such compound. ব্যবহার করতে হবে in which the carbon atom is present, যেখানে কার্বন অ্যাটম উপস্থিত থাকে, বা যেটির মধ্যে, এখানে তুমি বলতে পারো যেখানে, অথবা তুমি বলতে পারো যেটির মধ্যে কার্বন কম্পাউন্ড উপস্থিত থাকে। বুঝতে পারছো? জি ভাই। জি ভাই। মানে সামনে দেখবে আরো অনেক সহজ হয়ে যাবে, সংজ্ঞাগুলো সব এরকম ভাবে লিখতে হয়। এই বিভিন্ন রকম রিলেটিভ প্রোনাউন, তুমি যে সংজ্ঞায় লিখতে যাও না কেন, এরকম রিলেটিভ প্রোনাউনের ব্যবহারে বেশি আসবে। আরো আমাদের আরো অনেক স্ট্রাকচার আছে, সেগুলো আমরা শিখবো। মোটামুটি রিলেটিভ প্রোনাউন সম্পর্কে আমাদের যা জানা দরকার মোটামুটি আমরা এখান থেকে জেনেছি, এগুলো আস্তে আস্তে ব্যবহার করতে হবে। এরপরে আমরা আমাদের পরবর্তী ক্লাসে আরো ইনশাল্লাহ বেশ কিছু শিখবো। আজকে আর বেশি কিছু শেখাতে যাচ্ছে না, এগুলো একটু নিজের মতো করে প্র্যাকটিস করো। যেটা আমি তোমাদের বলেছি যে বাংলা ল্যাঙ্গুয়েজ ইজ নট অ্যালাউড in our every groups. You have to practice more and more using these groups. যে গ্রুপে আছো সে এই গ্রুপগুলো দ্বারা ভাষাটাকে একটু এনরিচ করার চেষ্টা করো। প্লাস হচ্ছে তুমি প্রয়োজনে হলে তুমি এই আমার তোমাদের ব্যাচ ভিত্তিক যে গ্রুপ আছে সেই গ্রুপের ভিতরে কোন একজন মেম্বারের সাথে তুমি ফোনে ফোন দাও, ফোন দিয়ে তার সাথে ইংরেজি বলার চেষ্টা করো, ভুল ভাল ইংরেজি বলো, যা পারো, মানে যে যত বেশি ভুল বলতে পারো ভুল বলার অভ্যাস করো। চেষ্টা করবে সঠিক বলার জন্য, কিন্তু ভুলও বলা বলে শুরু করে দাও। প্রতিদিন এমন করতে পারো, গ্রুপ স্টাডি করতে পারো। একবারে হচ্ছে আমি কিছু মনে করবো না, সমস্যা নেই, গ্রুপের ভিতরে একটা কল দিতে পারো যে কেউ, হ্যাঁ, একটা নির্দিষ্ট টাইমে গ্রুপের মধ্যে একটা কল দিতে পারো, হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো সেই কলে সবাই জয়েন্ট হতে পারো। আমার জয়েন করার সময় নেই, তোমরা সবাই জয়েন্ট হলা, বেশ কয়েকজন জয়েন্ট হয়, তো সেখানে দেখা যাচ্ছে যে যেরকম পারো ইংরেজিতে কথা বলতেছ। ভাই আজকে কি কি ক্লাস দিয়েছে, বা হচ্ছে আজকে ক্লাস কে কতটুকু করলে, এইগুলো ইংলিশে বলার চেষ্টা করো। এমনিতেই ডেভেলপ হবে ইনশাল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। জি ভাই। ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি আজকের মতো এতটুকু। ভাইয়া হ্যালো, হ্যাঁ, বলো বলো বলো। ভাই একটা ছিল ভাই ক্লাসটা দিয়ে দিন তো, মানে আমার অটোমেটিক বাইরে হচ্ছে, আবার ঢুকে নেট খুব প্রবলেম করলো, ক্লাসটা করতে পারলাম না শান্তি মতো। তুমি ভালো ফাঁকিবাজ আছো, তুমি 5 তারিখে পরীক্ষার কথা চিন্তা করে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলে, আমি জানি।